তারপরেই শুরু হলো। আচ্ছা, এখনো তো হয়নি, একবার দেখে নি কি বলছে হুমায়ুনের ব্যাপারে। হি ডাইড ওয়াইল ক্লাইম্বিং ডাউন দ্য স্টেয়ার্স অফ হিজ লাইব্রেরি, যেটা বললাম অ্যাট দিনপানা। দিনপানা বলে ওনার যে লাইব্রেরিটা ছিল 1556-এ, ওখানকার সিঁড়ি থেকে উনি পড়ে যান এবং মারা যান। ওনাকে কিন্তু দিল্লিতেই দাহ করা হয় এবং দিল্লিতেই ওনার টম্ব আছে। খুব ফেমাস টুরিস্ট স্পট, গেলেই দিল্লি ঘুরতে গেলেই দেখায় হুমায়ুন টম্ব। ওই হুমায়ুন টম্বের নিচে ওনার ছাইটা পোতা আছে, ওটাই হচ্ছে ফেমাস টুরিস্ট প্লেস। এবং ওনাকে দিল্লিতেই কবর দেওয়া হয় এবং 1556-এ উনি দিনপানা লাইব্রেরি থেকে পড়ে মারা যান। দিনপানা লাইব্রেরিটাও দিল্লিতেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে আবুল ফাজাল। আবুল ফাজাল বলে একজন ফেমাস কবি ছিলেন ওনাদের টাইমে। আবুল ফাজাল কলস হিম ইনসানি কামিল, ঠিক আছে, মানে একটা টাইটেল দিয়েছিলেন। সেই পোয়েটরা বিভিন্ন রাজাদের একটা করে ছদ্মনাম দিত, সেরকমই ইনসানি কামিল কার ছদ্মনাম, কোশ্চেন দিতেই পারে, এখনো অব্দি দেয়নি। আহ ঠিক আছে, আবুল ফাজাল ইনসানি কামিল কাকে টাইটেল দিয়েছিল? এটা আনসার হবে হুমায়ুন, এটা কোশ্চেন দিতেই পারে। হিজ সিস্টার গুলবাদান বেগম রোট হিজ বায়োগ্রাফি হুমায়ুন নামা। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সব পরীক্ষায় প্রায় একবার করে এসেছে কোনো না কোনো সময়, ঠিক আছে। হুমায়ুন নামা কে লিখেছেন? সেটা হচ্ছে ওনার দিদি বা বোন, ঠিক আছে, ওনার বোন গুলবাদান বেগম। উনি হুমায়ুন নামা লিখেছিলেন হুমায়ুনের পরে হয়ে, ঠিক আছে, মানে হুমায়ুনের কে ডেডিকেট করে উনি হুমায়ুন নামা লিখেছিলেন, হুমায়ুনের লাইফ স্টোরি লিখেছিলেন ওনার বোন গুলবাদান বেগম। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। হি বিল্ড দিন পানহা এট দিল্লি অ্যাজ এ সেকেন্ড ক্যাপিটাল। ওনার সেকেন্ড ক্যাপিটাল কি ছিল? দিনপানা, ঠিক আছে। এই দিনপানা থেকেই কিন্তু উনি গেছিলেন, এই যে লাইব্রেরির নাম দিনপানা, ওই দিনপানার লাইব্রেরি থেকেই, যেটা দিনপানাটা দিল্লিকেই বলা হতো দিনপানা তখন, দিনপানাতে উনি সেকেন্ড ক্যাপিটাল তৈরি করেছিলেন, ঠিক আছে। এই হচ্ছে হুমায়ুনের ব্যাপারে। নেক্সট আমরা চলে যাব আকবর, 1526 থেকে 1605। তাহলে আমরা টাইম লাইনটা আরেকবার যদি দেখি, ব্ল্যাঙ্ক স্লাইডে চলে যাই। বাবর, এটা একদম মনে রাখা উচিত, ঠিক আছে, 1526 থেকে 1530। নেক্সট হুমায়ুন, 1530 থেকে 1540। তারপরে আফগান এম্পায়ার, আফগান এম্পায়ার কে? আফগান শেরশাহ, শেরশাহ আফগান রুলার। 15 বছরের গ্যাপ, কত থেকে কত? 1540 থেকে 1555। 1555 আবার হুমায়ুন ফিরে আসে, হুমায়ুন আবার ফিরে আসে 1555 থেকে 1556। 1 বছর উনি দিনপাড়া লাইব্রেরি থেকে পড়ে মৃত্যু হয় 1556-এ। তারপরেই শুরু হয় আকবর। আকবর হচ্ছে 1556 থেকে 1605, 1605 অব্দি, 1556 থেকে 1605 অব্দি, ঠিক আছে। 1556 থেকে 1605 অব্দি, এই পুরো টাইম লাইনটা মনে রাখলে সুবিধা হবে। কি বলছে? আকবর দ্য এল্ডেস্ট সান অফ হুমায়ুন, আবার হুমায়ুনের বড় ছেলে আকবর, অ্যাসেডেড দ্য থ্রোন আন্ডার দ্য টাইটেল অফ জালাল উদ্দিন মাহমুদ, ঠিক আছে। অ্যাকচুয়ালি আকবরের নাম ছিল, জন্মগত নাম ছিল জালাল উদ্দিন মাহমুদ, ঠিক আছে, কিন্তু ওনাকে টাইটেল দেওয়া হয়েছিল আকবর, সেটা পরবর্তীকালে। বাট হিস্ট্রির বইতে আমরা আকবর হিসেবে দেখবো, ওনার অরিজিনাল নাম হচ্ছে জালালউদ্দিন মাহমুদ, সেটা মেনশন করে দিয়েছে। নেক্সট হচ্ছে আকবর বাদশাহ গাজী এট দ্য ইয়ং এজ অফ 14। মানে বাদশাহ গাজী মানে রাজা হয়েছিলেন আর কি, মানে মানে ডিরেক্ট রাজা নয়, রাজা আন্ডার গার্জিয়ান, মানে মাইনার রাজা হয়েছিলেন তখন ওনার 14 বছর। কোনো কোনো বইতে 13 বছর লেখা থাকে, মানে এগুলোর কোনো ফিক্স কিছু হয় না, যেরকম যা লেখা থাকে সেটাই আর কি মেনে চলতে হবে। হিস্টোরিয়ানরা এই বিষয়ে ডাউট থেকে যায়, ওই জন্য এটা কোনো ইউনিফর্মিটি থাকে না। এই কয়েকটা ডেটার সাল তারিখ বয়স এই জিনিসগুলো একটু ভ্যারি করে, প্লাস মাইনাস। তারপরে হিস করোনেশন টুক প্লেস এট কালানর। কালানর বলে একটা জায়গা আছে, সেখানে ওনার রাজ্যাভিষেক হয়েছিল, ঠিক আছে, কত? 14 বছর বয়সে। এই হলো আকবরের বিষয়। তারপরে নেক্সট স্লাইডে যাচ্ছি, আশা করি এই অব্দি কোনো ডাউট নেই। সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ,
তারিখটা খুব গুরুত্বপূর্ণ। 5th November 1556 was fought between হিমু, হিমুটা কে ছিল? দ্য হিন্দু জেনারেল অফ মোহাম্মদ আদিল শাহ অ্যান্ড বাইরাম খান, দ্য রিজেন্ট অফ আকবর। রিজেন্ট মানে গার্জিয়ান, ঠিক আছে, রিজেন্ট মানে হচ্ছে গার্জিয়ান। আকবরের যিনি গার্জিয়ান ছিলেন, আকবর তখন যেহেতু মাইনর ছিলেন, আকবরের গার্জিয়ান বাইরাম খান, যার ছেলে ছিল আব্দুল রহিম খানে খানা, যে কিনা তুজুকি বাবুরি ট্রান্সলেট করেছিল পার্সিয়ানে, তাই তো। আকবরের গার্জিয়ান বাইরাম খানের সাথে হিমু, হিমু ছিলেন একজন হিন্দু জেনারেল, হিন্দু আর কি সেনাপতি, তার মোহাম্মদ আদিল শাহ। মোহাম্মদ আদিল শাহটা কে ছিল? শেরশাহর বংশধর, শেরশাহর নাতি ছিল মোহাম্মদ আদিল শাহ। শেরশাহ তো 1540 থেকে 10 বছর ছিল, 1540 থেকে 1550, ঠিক আছে, 50 থেকে 55 একজন ছিল, তারপরেই ছিল মোহাম্মদ আদিল শাহ। মোহাম্মদ আদিল শাহ হচ্ছে শেরশাহের নাতি, শেরশাহের একটা জেনারেশন পর উনি রাজা ছিলেন আর কি। মোহাম্মদ আদিল শাহর সাথে কে যুদ্ধ করেছিল? বাইরাম খান, মানে আকবরের হয়ে বাইরাম খান যুদ্ধ করছে, আকবর যেহেতু মাইনর। হ্যাঁ, এবং ওইদিকে আছে হচ্ছে মোহাম্মদ আদিল শাহ, যে কিনা তৎকালীন আফগান রুলার ছিল ইন্ডিয়ার, ওকে, এবং শেরশাহর উত্তরসূরি, ঠিক আছে। মোহাম্মদ আদিল শাহ হচ্ছে শেরশাহর সাকসেসর। নেক্সট, হিমু ওয়াজ ডিফিটেড, ক্যাপচার্ড অ্যান্ড স্লেন বাই বাইরাম খান, ঠিক আছে। এই যে হিমু যে সেনাপতি ছিল, মোহাম্মদ আদিল শাহর সেনাপতি ছিল, তাকে শুধুমাত্র হারানো নয়, তাকে ক্যাপচার করে তাকে বিহেডেড করে দিয়েছিল, মানে এখান থেকে আর কি মাথা কেটে দিয়েছিল, ঠিক আছে, হিমুকে। হ্যাঁ, হিন্দু জেনারেল যিনি ছিল তাকে বৈরাম খান ওরম ভাবে মেরে ফেলেছিল, ঠিক আছে। ইন দ্য ইনিশিয়াল ইয়ার্স অফ হিজ রুল, আকবর ওয়াজ ফার্স্ট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ হিজ রিজেন্ট। আচ্ছা, এখানে রিজেন্ট স্পেলিংটা ভুল আছে, এটা অ্যাড হবে, ঠিক আছে, এই স্পেলিংটা ঠিক। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ হিজ রিজেন্ট বাইরাম অ্যান্ড দেন আন্ডার দ্য ফস্টার মাদার মহামাঙ্গা, ঠিক আছে। মানে যখন আকবর ছোট ছিল, মানে 14-15 বছর বয়স, যখন আর কি উনি রাজ্যাভিষেক করা হয়, তখন বাইরাম খানের ওনার উপর খুব ইনফ্লুয়েন্স ছিল, 1 নম্বর। আর 2 নম্বর ইনফ্লুয়েন্স ছিল মহামাঙ্গা। মহামাঙ্গা বলে ওনার একজন মানে কি বলবো, ওনাকে ছোট থেকে বড় করেছে আর কি মহামাঙ্গা। ওই মহিলার কথা খুব আর কি অ্যাডমিনিস্ট্রেশনে সব জায়গায় এটা ইমপ্লিমেন্ট করা হতো। মহামাঙ্গা আকবরকে যেভাবে বলতেন চলতে, আকবর সেভাবেই চলতো মাইনর এজে, ঠিক আছে। এছাড়া বাইরাম খান তো ছিলই, ঠিক আছে। The period of influence of Mahamanga on Akbar, that is from কত সাল থেকে? 1560 থেকে 1562। এই 2 বছর মহামাঙ্গা কিন্তু ভারতের অ্যাডমিনিস্ট্রেশন আকবরের মাধ্যমে চালানোর চেষ্টা করেছিল, ঠিক আছে। ইজ নোন অ্যাজ দ্য পিরিয়ড অফ পেটিকোট গভর্নমেন্ট, ঠিক আছে। এই পিরিয়ডটাকে হিস্টোরিয়ানরা বলে কি বলে ডাকে? পেটিকোট গভর্নমেন্ট বলে ডাকে, ঠিক আছে। এই 1560 থেকে 1562 এই সময়টাকে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে। বিসিএস মেন্সে একবার এসেছিল পেটিকোট গভর্নমেন্ট কোন টাইমে বিলং করে, এই 1560 থেকে 1562 এবং কার ইয়েতে, মহামাঙ্গার ইনফ্লুয়েন্সে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার এই পেজ থেকে কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। বাঁকুড়া, কল্যাণী, পূর্ত ভবন, শিলিগুড়ি, মালদা, ওকে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। রিফর্মস বাই আকবর, এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। আকবর কি কি রিফর্মস করেছিলেন? এজ অফ ম্যারেজ ফর বয়েজ অ্যান্ড গার্লস ওয়াজ ইনক্রিজ টু 16 বছর অ্যান্ড 14 বছর, ঠিক আছে। বিয়ের বয়স ইনক্রিজ করে দেওয়া হয়েছিল, যেটা তখনকার দিনে খুবই ডেভেলপমেন্টাল বলে মানা হয়েছিল, ওকে। মেয়েদের জন্য 14 বছর মিনিমাম এজ, ছেলেদের জন্য 16 বছর মিনিমাম এজ ফর ম্যারেজ। এটা আকবর এসে চালু করলেন প্রথম, সেই মানে সেই পুরনো ভারতে, ঠিক আছে। পরে তো ব্রিটিশার্সরা এসে অনেক কিছু করেছে, তার আগের কথা বলছি। অনেক রিফর্মস এরকম আকবরেরই একমাত্র দেখা যাবে। নেক্সট, সাতি ওয়াজ প্রহিবিটেড, ঠিক আছে। সাতি সিস্টেম যেটা পুরোনো আমল থেকে চলে আসছে, তখনও অব্দি কিন্তু কেউ প্রহিবিট করেনি, কারণ সাতি সিস্টেম অফিসিয়ালি তুলে দেওয়া হয় 1829-এ, তখন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিক গভর্নর জেনারেল, ঠিক আছে। মানে ব্রিটিশাররা আসার পর সাতি অফিসিয়ালি তুলে দেওয়া হয়, তার আগে কিন্তু আকবর সাতি সিস্টেম প্রহিবিট করেছিল এবং তুলে দিয়েছিল। ইন 24th year, আকবর ইন্ট্রোডিউসড দশালা সিস্টেম ফর কালেকশন অফ ল্যান্ড রেভিনিউ বাই দ্য স্টেট, ঠিক আছে। দশালা সিস্টেম বলে ল্যান্ড রেভিনিউ কালেকশন, এটা 24th ইয়ারে আকবর চালু করেছিল। দশালা সিস্টেম মানে সেই কি বলবো, মানে সেই
মানে সেই অনেকটা রিকার্ডো রেন্ট থিওরির মতো, মানে এক ধরনের ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট আর কি। এরকম অনেক কিছু ল্যান্ড রেভিনিউ রুলস তো পরবর্তীকালে ব্রিটিশ আমলে আমরা দেখবো, তাই না? জমিদারি সিস্টেম, মাহালবাড়ি সিস্টেম, নামগুলো যদি জানা থাকে, রায়তবাড়ি সিস্টেম, সেরকমই একটা সিস্টেম। এটা হচ্ছে দাসালা সিস্টেম, খুব ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? দাসালা সিস্টেম কিন্তু কার দ্বারা আবিষ্কৃত? হ্যাঁ, আকবরের দ্বারা। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচুর পরীক্ষা কিন্তু আসে। এটা কি? ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট একটা। মানসবদারি সিস্টেম, এটা আরেকটা, ঠিক আছে? এই দুটো নাম মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। ভিভিআই, মানসবদারি সিস্টেম, দাসালা সিস্টেম। আন্ডার আকবর ডিভাইডেড দ্য মানসাবস ইনটু 66 ক্যাটাগরিজ, ঠিক আছে? টোটাল 66টা ক্যাটাগরি মানসাবকে ডিভাইড করেছিল, মানে এগুলো প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নাহলে মুঘল এম্পায়ার অনেক ব্রড ভাবে ছড়িয়ে পড়ানো যায়, ঠিক যেগুলো না ইনক্লুড করলেই নয়। এই প্রত্যেকটা লাইন কিন্তু কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। মানসাবদারি সিস্টেম কি, দাসালা সিস্টেম কি, বারংবার কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এবং আরেকটা কোয়েশ্চেন আসে, এটা অনেক পরীক্ষায় দেখেছি, ঠিক আছে? একবার আইবির পরীক্ষা, ইন্টেলিজেন্স ব্যুরো, সেখানে এসেছিল মানসাবদারি সিস্টেম কোথা থেকে ইন্ট্রোডিউস, মানে কোথা থেকে অরিজিনেট করেছে, অরিজিন অফ মানসাবদারি সিস্টেম। উত্তরটা কি হবে একদম মনে রেখে দিন, মঙ্গোলিয়া, ঠিক আছে? সেন্ট্রাল এশিয়ার মঙ্গোলিয়া থেকে মানসাবদারি সিস্টেম আকবর ইন্ডিয়াতে চালু করেছিলেন, ঠিক আছে? কারণ উনি জানেন সেন্ট্রাল এশিয়ার কোথায় কি হতো, বেশ খবর রাখতেন আর কি, ঠিক আছে? মানসাবদারি সিস্টেম প্রথম মঙ্গোলিয়াতে চালু হয়েছিল, আকবর সেটা ইন্ডিয়াতেও অ্যাপ্লাই করে দিয়েছিল। This system fixed the following service conditions. কি কি? Rank and status, salary and number of sawars, that is horsemen, মানে কি আর্মিটাকে আরো রেগুলেট করেছিল, ঠিক আছে? ইররেগুলেটেড আর্মি কিন্তু একটা এম্পায়ার পতনের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা সাম্রাজ্য যদি ধরে রাখতে হয় তাহলে তার আর্মিকে এবং রেগুলারাইজ করতে হবে, যেটা কে করেছিল এর আগে? আলাউদ্দিন খিলজি করেছিল, ঠিক আছে? আর্মিকে রেগুলারাইজ করেছিল। একই জিনিস কিন্তু আবার আকবর করলেন, কিভাবে? মানসাবদারি সিস্টেমের মাধ্যমে, যেটা কিনা মঙ্গোলিয়া থেকে অরিজিনেট করা হয়েছিল। এবার সেই মানসাবদারি সিস্টেমে কি কি ছিল? সিস্টেমটা কি ছিল? র্যাঙ্ক এবং স্ট্যাটাস, মানে কি আর্মিদের আর কি একটা র্যাঙ্ক করতে হবে, এখন যেরকম হয় না জেনারেল, কমান্ডার, এই যে র্যাঙ্কিং, মডার্ন ডে যে র্যাঙ্কিংটা, সেটা তখনকার দিনে তো ছিল না, বাট তখন করতে হতো, হ্যাঁ, দরকার ছিল, নিড অফ দ্য ডে ছিল। তাই মানসাবদারি সিস্টেমের মাধ্যমে র্যাঙ্কিং এবং স্ট্যাটাস ভাগ করে দেওয়া হয়েছিল, স্যালারিটা ফিক্স করে দেওয়া হয়েছিল, এবং হর্সম্যান মানে মানে একজন মানুষের এগেনস্টে কটা ঘোড়া থাকবে সেসব হিসাব রাখা, অ্যাকাউন্ট রাখা, একটা সিস্টেমেটাইজ হতে একটা আর্মিকে গঠন করা, এই জিনিসটা কিন্তু করা হয়েছিল। ওকে, তারপর as a revolt against the orthodoxy and bigotry of religious priests, Akbar proclaimed a new religion, Dini Ilahi, in 1581. এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে এই কোশ্চেনটা না করে কোনো পরীক্ষার পেপার সম্পূর্ণ হতে পারে না। দিনী ইলাহি কি, ঠিক আছে? 1580 কত সালে দিনী ইলাহি আবিষ্কার হয়? 1581। এবং দিনী ইলাহি জিনিসটা কি একটু বলি বিশদে। আকবর যেহেতু খুব সেকুলার টাইপের মানুষ ছিলেন, ঠিক আছে? আগ্রার ফতেপুর সিক্রিতে গেলে আমরা দেখতে পারবো, ফতেপুর সিক্রি বিল্ডিং এর মধ্যে একটা জায়গা আছে, সেটা নাম হচ্ছে ইবাদতখানা। ইবাদতখানায় কি হতো? সব ধর্মের লোকজনরা প্রেয়ার করতে আসতো, আলোচনা করতে আসতো, একটা মিটিং টাইপের হতো, ঠিক আছে? যেমন ওই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মিটিং হতো বম্বেতে, প্রথম ফার্স্ট মিটিং, সেকেন্ড মিটিং, প্রত্যেক বছর মিটিং হতো, সেরকমই আকবর ওনার ইবাদতখানাতে কিন্তু সব ধর্মের লোকজনদের নিয়ে কিন্তু ধর্ম নিয়ে আলোচনা করতেন, একটা কংগ্রিগেশন মতো হতো, ঠিক আছে? এবং সেই আলোচনার মাধ্যমে কিন্তু সর্বধর্ম সমন্বয়কে প্রমোট করার জন্য উনি 1581-এ দিনে ইলাহি বলে একটা নতুন ধর্ম চালু করে, মানে এটা হচ্ছে একটা নতুন ধর্ম, ঠিক আছে? দিনে ইলাহি। এবারে এটা প্রচার পায়নি সেভাবে, ঠিক আছে? যেভাবে হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মরা এগোতে পেরেছিল, সেভাবে দিনে ইলাহি এগোতে পারেনি। দিনে ইলাহি আর কিছুই নয়, ধর্ম, আলাদা ধর্ম বলতে এটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের একটা রূপ আর কি। এরা বলে যে প্রত্যেকটা ধর্মের, মানে মানুষ হচ্ছে আসল ধর্ম, মনুষ্যত্বের উপর কোনো ধর্ম নেই। এই দিনে ইলাহি এটাই হচ্ছে মেন বিষয়। দিনে ইলাহিতে অনেক লোকজনরা ছিল, তার মধ্যে আকবরের যে নবরত্ন ছিল, আকবরের নবরত্ন সভা, সেখানে 9 জন মন্ত্রী ছিল আকবরের, তার মধ্যে থেকে বীরবল বলে একজন ছিল, বীরবল, উনি কিন্তু দিনে ইলাহির মেম্বার হয়েছিলেন। ওকে, এবার এই কোশ্চেনটা আসে যে নবরত্ন সভার কে দিনে ইলাহির মেম্বার হয়েছিলেন? আনসার হবে বীরবল। হ্যাঁ, দিনে ইলাহি মেম্বার হয়েছিলেন 1581-এ। দিনে ইলাহি রিলিজিয়ানটা তৈরি হয়েছিল 1581-এ। এই সব ডেটাগুলো মনে রাখতে হবে। ওকে,
সর্বধর্ম সমন্বয়ের পৃষ্ঠপোষক হিসেবে। এই হচ্ছে আকবরের রিফর্মস, ঠিক আছে, মানে খুব ইম্পর্টেন্ট রিফর্মস আকবরের। ম্যারেজেবল এজ ইনক্রিজ করা, সতী প্রহিবিট করা, দশালা সিস্টেম, মানসাবদারি সিস্টেম এবং দিনী ইলাহি, 5টা পয়েন্ট, ঠিক আছে। তার মধ্যে মানসাবদারি সিস্টেমে কি ছিল, র্যাঙ্ক, স্ট্যাটাস, স্যালারি এবং হর্সম্যান ফিক্স করা ছিল। এই 5টা 6টা পয়েন্ট। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। বাঁকুড়া কোনো ডাউট? মালদা, শিলিগুড়ি, কল্যাণী, পূর্ত ভবন, ওকে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এই যে পয়েন্টটা বলছিলাম এর আগে, বীরবল ওয়াজ দ্য অনলি হিন্দু হু জয়েন দ্য নিউ রিলিজিয়ন, ঠিক আছে। বীরবল ওয়াজ দ্য অনলি হিন্দু হু জয়েন দ্য নিউ রিলিজিয়ন, মানে দিনী ইলাহি জয়েন করেছিলেন বীরবল, হু ফলোড দিস নিউ রিলিজিয়ন। হ্যাঁ, তো ওই বীরবল হচ্ছে একমাত্র যে কিনা দিনী ইলাহি ফলো করেছিলেন, সেটাই বলছে প্রথম পয়েন্টে। তারপরে হচ্ছে আকবর বিল্ড ফতেপুর সিক্রি, আগ্রা ফোর্ট, লাহোর ফোর্ট অ্যান্ড আলাহাবাদ ফোর্ট, হুমায়ুন স্টম্ব এট দিল্লি, ঠিক আছে। হুমায়ুন স্টম্ব মেনলি কে তৈরি করেছিলেন, তার বাবার স্মৃতিসৌধ আকবরই তৈরি করেছিলেন দিল্লিতে। এছাড়া ফতেপুর সিক্রি, যেখানে বললাম দিনী ইলাহি, তারপরে ইবাদত খানা, সব বিল্ডিং গুলো আছে। আকবর যে সেকুলার মাইন্ডেড ছিলেন সেটা নিদর্শন পাওয়া যায় ফতেপুর সিক্রিতে গেলে, ঠিক আছে। ফতেপুর সিক্রিতে অনেক কিছু আছে যেটা আকবরের ক্যারেক্টার সম্বন্ধে আরো বেশি ডিসক্রাইব করছে, এবং তাজমহলের থেকেও বেশি মানে বেশি ভ্যারাইটি সেখানে। ফতেপুর সিক্রিটা পুরো সাজানো, আকবরের পুরো জীবন কাহিনীটা ওখানে প্রপারলি বোঝা যায়। আগ্রাতে তো একটা অংশ, ঠিক আছে, তাও শাহজাহানের সেটা। হ্যাঁ, আকবরের জীবনী কিন্তু ফতেপুর সিক্রিতে পাওয়া যায়। ফতেপুর সিক্রি বিল্ড করেছিলেন, আগ্রা ফোর্ট তৈরি করেছিলেন, লাহোর ফোর্ট, আলাহাবাদ ফোর্ট, হুমায়ুন স্টম্ব, এগুলো সব আকবর তৈরি করেছিলেন, মেনলি আগ্রাতে, ঠিক আছে। আগ্রাতেই সব মোটামুটি তৈরি করেছিলেন। লাহোর ফোর্ট, আলাহাবাদ ফোর্ট ছিল আলাদা জায়গায়। ফতেপুর সিক্রি, a place near Agra, Sheikh Salim Chisti, a Sufi saint, blessed Akbar with a son who was named Salim or জাহাঙ্গীর, ঠিক আছে। মানে ফতেপুর সিক্রিতে সালিম চিস্তি বলে একটা দরগা আছে, জানো, অনেকে জানোই আর কি। খুব জাগ্রত মানা হয় ওটা ইসলাম রিলিজিয়নে। কেন না, উনি সন্তান চাইছিলেন, পুত্র সন্তান চাইছিলেন, এবং সেটা উনি লাভ করতে পেরেছিলেন একমাত্র সেলিম চিস্তির দরগায় গিয়ে, ঠিক আছে, ওনার উইশ। এবং সেই দরগায় গিয়েই কিন্তু জাহাঙ্গীরের জন্ম হয়, ঠিক আছে। জাহাঙ্গীরের জন্ম হয়, তার পেছনে কিন্তু ফতেপুর সিক্রি বিল্ডিং এর মধ্যে সেলিম চিস্তির খুব ইম্পর্টেন্স একটা রয়েছে, ঠিক আছে। সেটা ফতেপুর সিক্রি বেড়াতে গেলে এখনো দেখা যায় তার নিদর্শন, ঠিক আছে। সেলিম চিস্তির দরগা খুবই সেলিব্রেটেড এবং একটা বেশ হোলি প্লেস ফর ইসলাম। হ্যাঁ, ইন অনার অফ সেলিম চিস্তি, আকবর শিফটেড হিজ কোর্ট ফ্রম আগ্রা টু ফতেপুর সিক্রি। হ্যাঁ, মানে সেলিম চিস্তিকে অনার করার জন্য উনি কিন্তু ওনার কোর্ট আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে শিফট করিয়ে নিয়েছিলেন। মানে আগ্রা ফতেপুর সিক্রি হচ্ছে প্রায় কলকাতা আর হাওড়ার মতো ডিস্টেন্স, একটু দূরে, মানে কাছে আধ ঘন্টা 1 ঘন্টা এরকম লাগে, কিছুটা লাগে সময়, এক্সাক্ট জানি না। হ্যাঁ, তো একটু দূরে, সেখানে উনি ফতেপুর সিক্রিতে শিফট করে দিয়েছেন আগ্রা থেকে। কেন? সেলিম চিস্তির অনারে, সেলিম চিস্তিতে গিয়ে উনি জাহাঙ্গীরের জন্ম হয়েছিল সেই কারণে, ওকে। তুলসী দাস, the author of Ramcharitamanas, also lived during Akbar's period. এটা very important MCQ. তুলসী দাস was the contemporary of, প্রচুর ইন্টারনেটে এরকম এমসিকিউ দেখবে। তুলসী দাস কোন রাজার কন্টেম্পোরারি? আনসার হবে আকবর, ঠিক আছে। When Akbar died, he was buried at Sikandra near Agra, ঠিক আছে। সিকান্দ্রা বলে একটা টম্ব আছে, ওখানে আকবরকে দাহ করা হয়েছে, মানে কবর দিয়ে দেওয়া হয়েছিল আগ্রাতে, সিকান্দ্রা। সিকান্দ্রা বলে আলাদা একটা কমপ্লেক্স আছে। বীরবল ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটেল উইথ ইউসুফজাই ট্রাইব, ঠিক আছে। বীরবল আকবরের খুব, মানে কি বলবো, মানে যেখানেই আকবর সেখানেই বীরবল, ঠিক আছে। বীরবলের খুব ইম্পর্টেন্স হয়েছিল তখনকার মুঘল এম্পায়ারে। তো বীরবলকে কোথায় খুন করে দেওয়া হয়েছিল? ইউসুফজাই ট্রাইবদের সঙ্গে যুদ্ধের সময় 1586-এ। বীরবলের ডেথ সালটা জিজ্ঞেস করে না, বাট কার সাথে হয়েছিল সেটা জিজ্ঞেস করে। ইউসুফজাই ট্রাইবদের সঙ্গে লড়াই করতে গিয়ে বীরবলের মৃত্যু হয়েছিল। বীরবল কিন্তু দিনী ইলাহির মেম্বার ছিল, ঠিক আছে। বীরবলকে নিয়ে অনেক প্রশ্ন, অনেক পরীক্ষা কিন্তু করা হয়েছে। বীরবলের অরিজিনাল নাম কি সেটাও জিজ্ঞেস করা হয়েছে, সেটা হচ্ছে রামতনু পান্ডে। উনি বাই বার্থ হিন্দু ছিলেন, পরে কনভার্টেড হয়েছিলেন, ঠিক আছে। বীরবলের অরিজিনাল নাম হচ্ছে
রামতনু পান্ডে, মানে কনভার্টেড হননি, উনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। ওনার অরিজিনাল নাম হচ্ছে রামতনু পান্ডে। আবুল ফাজাল ওয়াজ মার্ডার্ড বাই বীর সিং বুন্ডেলা। ঠিক আছে, মানে মেন মেন যে লোক আবুল ফাজাল, বীরবল, এদের কার দ্বারা খুন হয়েছিল এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, তাই ইনক্লুড করা। বীর সিং বুন্ডেলা আবুল ফাজালকে খুন করেছিল। আকবর গেভ মুঘল ইন্ডিয়া ওয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পার্সিয়ান। এটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে অনেক কিছু বলা যায় এর উপর, বেশি কিছু বলবো না, এক লাইনে বলছি। এর আগে অব্দি ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটাই কিছু ছিল না ব্রিটিশার্সরা আসার আগে অব্দি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি হয়, অফিসিয়াল কাজ একটা ল্যাঙ্গুয়েজে করা উচিত, এই সেন্সগুলোই ছিল না কোনো রুলারের মধ্যে। প্রথম আমাদের ইন্ডিয়াতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা আকবর ইন্ট্রোডিউস করেছিলেন, এবং সেটা হয়েছিল পার্সিয়ান। আকবর পার্সিয়ান ইন্ট্রোডিউস করার পরে সে পার্সিয়ান কবে যায় বলতো, সেই ব্রিটিশ আমলে 1833-এর ওই যে যখন ইংলিশ এডুকেশন প্রমোট করে ব্রিটিশার্সরা এসে, তখন ইন্ডিয়া থেকে পার্সিয়ান ওয়াজ রিমুভ ফ্রম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ঢোকানো হয়। ঠিক আছে, ততদিন অব্দি প্রায় 1800 সাল অব্দি, 1500 সাল থেকে 1800 সাল, প্রায় 300 বছর ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল পার্সিয়ান, উইচ ওয়াজ স্টার্টেড বাই আকবর। ঠিক আছে, এই হচ্ছে আকবরের বিষয় বক্তব্য। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন এই স্লাইডে। পূর্ত ভবন, কল্যাণী, বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি। ওকে, নেক্সট স্লাইডে মুভ করছি। ল্যান্ডমার্ক ইভেন্টস দ্যাট টুক প্লেস ডিউরিং রেন অফ আকবর। আকবরের সমসাময়িকে কি কি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হয়েছিল সেগুলো এখানে সব বলা হয়েছে। কি একদম ক্রোনোলজি ওয়াইজ সাজানো। 1562 ব্যান অন ফোর্সিবল কনভার্সন অফ ওয়ার প্রিজনার্স ইনটু স্লেভ। ঠিক আছে, আগে কি করা হতো, যুদ্ধে যাদেরকে ক্যাপচার করা হতো তাদেরকে দাস হিসাবে বা স্লেভ হিসাবে সেই এম্পায়ারে রাখা হতো, সেই প্রথাটাকে পার্মানেন্টলি তুলে দিল আকবর ইন দ্য ইয়ার 1562। 1563 অ্যাবলিশন অফ পিলগ্রিমেজ ট্যাক্স। পিলগ্রিমেজে মানে হজে যাওয়ার জন্য বা হিন্দুরা যখন কোনো তীর্থে যেত তার জন্য ট্যাক্স দিতে হতো, ঠিক আছে, যে কোনো ধর্মকে। ঠিক আছে, তো সেই পিলগ্রিমেজ ট্যাক্সটা তুলে দিল। 1564 অ্যাবলিশন অফ জাজিয়া। হ্যাঁ, জাজিয়াটা খুব ইম্পর্টেন্ট। জাজিয়া ট্যাক্স সম্বন্ধে আমরা পড়ে আসছি সেই দিল্লি সুলতানেটের টাইম থেকে। জাজিয়া ট্যাক্স হচ্ছে এমন একটা ট্যাক্স যেটা হিন্দু ব্রাহ্মণদের উপর ইম্পোজ করা হয়েছিল। ওকে, সেই জাজিয়া ট্যাক্সটাকে একদম সে মানে নির্মূল করে দেওয়ার জন্য, মানে আবার নতুন করে তুলে দিল, মানে অ্যাবলিশ করে দিল আকবর এসে। তার আগে অব্দি আবার কিন্তু এটা রিএস্টাবলিশ হয় কবে, অরঙ্গজেবের টাইমে। অরঙ্গজেব এসে আবার জাজিয়া ট্যাক্স ইম্পোজ করে দেয়, কিন্তু আকবর কিন্তু অ্যাবলিশ করে দিয়েছিল, মানে ব্রাহ্মণদের অন্য কোনো ট্যাক্স দেওয়ার দরকার নেই। কেন না, উনি যেহেতু সেকুলার মাইন্ডেড ছিলেন সেই জন্য। 1571-এ কি হয়েছিল, ফাউন্ডেশন অফ ফতেপুর সিক্রি। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। ফতেপুর সিক্রি ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1571। প্রক্লেমেশন অফ মাঝার। প্রক্লেমেশন অফ মাঝার 1579-এ। এখানে কি হয়েছিল, মাঝার বলে একটা বই ফাইজি লিখেছিলেন, এটা 1579-এ হয়েছিল। 1580-তে দাসালা বন্দোবস্ত ইন্ট্রোডিউস। দাসালা মানে দাসালা বন্দোবস্ত ইরানি মানে পার্সিয়ান ভাষাতে বলতো, অ্যাকচুয়ালি হচ্ছে দাসালা সিস্টেম, যেটা বললাম। দাসালা সিস্টেম কত সালে ইন্ট্রোডিউস হয়েছে, কোয়েশ্চেন দিতে পারে, ইম্পর্টেন্ট। 1580-তে। 1582-তে দিনে ইলাহি। ঠিক আছে, দিনে ইলাহির আরেকটা নাম হচ্ছে তকিতি ইলাহি। 1584-এ ইলাহি সংবাদ ক্যালেন্ডার। ঠিক আছে, মানে ইলাহি দিনে ইলাহি একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল, যেরকম হিন্দি ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার থাকে, সেরকম ইলাহি ক্যালেন্ডার, ইলাহি সংবাদ, সেটা তৈরি করা হয়েছিল 1584-এ। 1587-এ ইলাহি গাজ, দ্যাট মিনস ইয়ার্ড, মানে ইলাহি তৈরি একটা নতুন একটা ল্যান্ড রেভিনিউ মেজার সিস্টেম তৈরি করা হয়েছিল। মানে
ফতেপুর সিক্রি এবং আগ্রাতে যা চাষবাস হবে সেটা ইলাহি আর্টের উপর বেস করে হবে। এই সিস্টেমও 1587 চালু করেছিল। তা আকবর এই ল্যান্ডমার্ক ইভেন্টস তৈরি করেছিল। ঠিক আছে, এই একটা লিস্ট আছে, তার মধ্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, দশালা সিস্টেম ইন্ট্রোডিউস, দিনে ইলাহি ইন্ট্রোডিউস, এই দুটো। ঠিক আছে, আরেকবার মার্ক করছি, দশালা বন্দোবস্ত, দিনে ইলাহি, ফতেপুর সিক্রি ফাউন্ডেশন, অ্যাবলিশন অফ জিজিয়া, অ্যাবলিশন অফ পিলগ্রিমেজ ট্যাক্স, ফোর্সিবল কনভার্সন, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো মনে রাখতেই হবে। বাঁকুড়া কোনো ডাউট আছে? আচ্ছা, পূর্ত ভবন, কল্যাণী, শিলিগুড়ি, মালদা। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। জাহাঙ্গীর, জাহাঙ্গীর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রুলার। ওনার টাইম লাইনটা মনে রাখতে হবে, 1500 থেকে 1506 অব্দি আকবর ছিল। তো আকবর কতদিন ছিল? আকবর ছিল 1556 থেকে 1605। এরপরে হচ্ছে জাহাঙ্গীর 1605 থেকে 1627। এই ডেটগুলো মনে রাখলে সুবিধা হবে। 1605 থেকে 1627 হচ্ছে জাহাঙ্গীরের টাইম। জাহাঙ্গীর কে ছিল? সালিম। জাহাঙ্গীরের অ্যাকচুয়াল নাম ছিল সালিম। কেন? একটু আগে পড়লাম কেন জাহাঙ্গীরের আসল নাম সালিম কেন ছিল। কারণ সালিম চিশতির দরগায় গিয়ে জাহাঙ্গীরের জন্ম হয়েছিল, সিম্পল। সেইখান থেকেই ওনার সালিম নামটা ডিরেক্ট করা হয়েছে, মানে সালিম চিশতির সম্মানে আর কি। সালিম, son of Akbar, came to the throne after Akbar's death in 1605. হ্যাঁ, জাহাঙ্গীর ওনার বড় ছেলে ছিল। ঠিক আছে, জাহাঙ্গীরের জন্মের পর বাকি পুত্র সন্তানদের জন্ম হয়েছে, জাহাঙ্গীরের আগে কোনো পুত্র সন্তানের জন্ম হয়নি। ঠিক আছে, সেই জন্যই সালিম চিশতি গেছিলেন। He established Zanjiri Adil, that is a chain of justice at Agra Fort for seeker of royal justice. মানে কি, জাঞ্জিরি আদিল বা চেন অফ জাস্টিস একটা কোর্ট আর কি, এটা আর কিছুই না, কোর্ট। সেটা ইরানিয়ান ভাষায় এইভাবে বলছে, জাঞ্জিরি আদিল, মানে একটা কোর্ট এস্টাবলিশ করেছিলেন, তার নাম হচ্ছে জাঞ্জিরি আদিল। কে এস্টাবলিশ করেছিল? জাহাঙ্গীর। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। জাহাঙ্গীর এস্টাবলিশ আ কোর্ট কল্ড জাঞ্জিরি আদিল। নেক্সট, in 1611 Jahangir married Mehrun Nisa, the widow of Sher Afghan, a Persian nobleman who was sent on expedition to Bengal. Later on, she was given the title of Nur Jahan. এবার এটা কেন রেলিভেন্ট? নূরজাহান কেন রেলিভেন্ট ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে, সেই জন্যই ওনার নামটা কিন্তু পড়ছি। কেন? ওনাদের বিয়েটা পলিটিক্যাল একটা সিগনিফিকেন্স ক্যারি করছিল তখন, সেই জন্যই এটা ওয়ার্থ মেনশনিং। ডেটটাও মনে রাখতে হবে, 16/11। ঠিক আছে, ওনাকে টাইটেল দেওয়া হয়েছিল নূরজাহান। অ্যাকচুয়াল নাম কি ছিল? মেহরুন্নিসা, জাহাঙ্গীরের ওয়াইফ। ঠিক আছে, নূরজাহান এক্সারসাইজ ট্রিমেন্ডাস ইনফ্লুয়েন্স ওভার দ্য স্টেট অ্যাফেয়ার। হ্যাঁ, শি ওয়াজ মেড অফিসিয়াল পাচ্ছা বেগম। শি ওয়াজ, হ্যাঁ, শি ওয়াজ মেড অফিসিয়াল পাচ্ছা বেগম। ঠিক আছে, পাচ্ছা বেগম মানে ওই এমপ্রেস অফ ইন্ডিয়া, মানে যেটা কুইন ভিক্টোরিয়া, যেটা খানিকটা ব্রিটিশ আমলে যেটা ছিল কুইন ভিক্টোরিয়া প্রোক্লেমেশন ছিল, কুইন্সের নামে যেরকম ব্রিটিশ গভর্নমেন্ট শাসন করতো, সেরকমই নূরজাহান ওয়াজ মেড দ্য অফিসিয়াল পাচ্ছা বেগম অফ ইন্ডিয়া এট দ্যাট টাইম। ঠিক আছে, জাহাঙ্গীর ইস্যুড কয়েন্স জয়েন্টলি ইন নূরজাহানস নেম অ্যান্ড হিজ ওন। মানে সেই আমরা গুপ্ত এম্পায়ারে দেখেছি, গুপ্ত এম্পায়ারের সময় চন্দ্রগুপ্তা টু এবং তার ওয়াইফের একসঙ্গে জয়েন্ট কয়েন বেরোতো। হ্যাঁ, সেরকমই এরকমই আবার দেখলাম এখানে মুঘল এম্পায়ারে জাহাঙ্গীর এবং নূরজাহানের জয়েন্ট কয়েন বেরোতো, মানে একটা কয়েনে দুজনেরই ছবি থাকতো। তার মানে নূরজাহানের একটা ইনফ্লুয়েন্স ছিল স্টেট অ্যাফেয়ার্সে। জাহাঙ্গীর অলসো ম্যারিড যোধাবাই অফ মারওয়ার। এটা বলার উদ্দেশ্য কি? জাহাঙ্গীরেরও সেকুলার মাইন্ডসেট ছিল, সেটাই উদ্দেশ্য। সেটা হচ্ছে জাহাঙ্গীরও নন মুসলিমদের বিবাহ করেছিল, এবং ম্যারেজ অ্যালায়েন্স কিন্তু সেকুলারিজমের হিসাবে, মানে যেই রাজা মানে নিজের ধর্মের বাইরে গিয়ে বিয়ে করছে, তার মানে সে সেকুলারিজম প্রমোট করছে, এটা তখন ধরা হতো। যেটা আকবর করতো সেটা জাহাঙ্গীরও করেছিল, যোধাবাই অফ মারওয়ার, সেই জন্য এটা ওয়ার্থ মেনশন। এবং নূরজাহান স্টেট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স এস্টাবলিশ করেছিল বলে নূরজাহানের নামটা মেনশন করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে জাহাঙ্গীরের বিষয়ে সব ফ্যাক্ট। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, কল্যাণী,
বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি।